গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিস জিনিসটা কি খেয়াল করে দেখো, নাম শুনলে কিন্তু বোঝা যায়। সেটা হচ্ছে যে গ্লাইকোল, গ্লাইকোল মানে হচ্ছে গ্লুকোজ, তাই তো? নাম শুনে কিন্তু বোঝা যায়। আসলে ওই যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর এখানে হচ্ছে এই মলিকুল তোমার নাম কি, এই ডেফিনেশনের ভিতরেই পরিচয়। তুমি এটা ডিফাইন করো, দেখবা তোমার ওর পরিচয় বের হয়ে আসবে। ভাঙো, ভাঙলে ওর পরিচয় বের হয়ে আসবে। নাম দিয়ে তুমি ওর পরিচয় বের। তাহলে গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস মানে ভাঙা, ব্রেকডাউন। গ্লাইকোলাইসিস মানে আমরা গ্লুকোজকে ব্রেকডাউন করবো। খুব সহজ কথা। এখন তোমরা সবাই জানো গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, তাই না? গ্লুকোজ একটা 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। এখন এই 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ডকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? আমরা জানি যে গ্লুকোজ ভেঙে আমরা পাইরুভেট তৈরি করব ইন অ্যারোবিক কন্ডিশন। ইন অ্যানারোবিক কন্ডিশন আমরা ল্যাকটেট তৈরি করব, কিন্তু সেটা ওই 2 মলিকুল অফ ল্যাকটেটই হবে। তাহলে দেখো, আমার এই যে ভেঙে ফেললাম, মাঝখান দিয়ে স্প্লিট করে ফেললাম, মানে ভেঙে ফেললাম, ভেঙে 6 মলিকুলকে 2 ভাগ করলে তাহলে কি হয়ে গেল? 3 মলিকুল। তারে 3 কার্বন কন্টেইনিং 2টা পাইরুভেট আমরা পাবো। খুব সহজ কথা। এটা মাথায় নিয়ে আমরা চলো এখন যাত্রা শুরু করি, তাহলে তোমাদের এই গ্লাইকোলাইসিস বোঝাটা অনেক ইজি হবে। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা তোমাদের পরীক্ষা তো খুব আসে, সেটা হলো যে এই কম্পার্টমেন্ট, যে এই যে বিভিন্ন আমাদের মেটাবলিক পাথওয়ে গুলো আছে, কোনটা কোন কম্পার্টমেন্টে হয়, এটা নিয়ে তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয়। আচ্ছা বলো তো, এটা কোন কম্পার্টমেন্টে হয়? এই গ্লাইকোলাইসিস কোন কম্পার্টমেন্টে হয়? টিসিএ সাইকেল কোন কম্পার্টমেন্টে হয়? বেটা অক্সিডেশন কোন কম্পার্টমেন্টে হয়? তোমরা হঠাৎ করে আহ মানে খেয়ে হারায় ফেলো, বলতে পারো না। তো আমি তোমাদের কাছে একটা ট্রিক শিখাই দিতে চাই। সেটা হলো যে দেখো, আমরা তো এর আগে পড়েছিলাম স্টেজেস অফ, খেয়াল করে দেখো, স্টেজেস অফ ক্যাটাবলিজম। আর এখন আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে তোমাদের 2-1 জন বন্ধু দেখো ইয়েতে টেক্সট করতেছে, ওই যে আমাদের টেলিগ্রামে টেক্সট করতেছে যে ম্যাডামের ক্লাস কি আজ আছে, ওদেরকে একটু প্লিজ জানাও যে ম্যাডামের ক্লাস স্টার্ট হয়ে গেছে, এন্ড দে ক্যান জয়েন নাও। তো না, আচ্ছা, তো আমরা এর আগে পড়েছিলাম হচ্ছে স্টেজেস অফ ক্যাটাবলিজম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেজেস অফ অক্সিডেশন। মানে আমরা কিন্তু ক্যাটাবলিজমের ফার্স্ট স্টেজ ক্রস করে ফেলছি, করে আমরা এখন সেকেন্ড স্টেজে আছি। সেকেন্ড স্টেজে এসে আমরা অক্সিডেশন করতেছি। অক্সিডেশন না করলে কিন্তু আসলে এনার্জি রিলিজ করতে পারবো না। তো সেকেন্ড স্টেজ অফ অক্সিডেশনে খেয়াল করো যে এই অ্যাসিটাইল কোয়ে বানানো পর্যন্ত, এটাকে ওরা বলতেছে হচ্ছে স্টেজ 1। অ্যাসিটাইল কোয়ে বানানো পর্যন্ত হচ্ছে স্টেজ 1। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখো, এই যে আমি একটা রেড মার্ক দিয়ে দিয়েছি, এই পাইরুভেটটাকে তোমরা একটা ল্যান্ডমার্কের মতো ইউজ করবা। তাহলে পাইরুভেটের উপর পর্যন্ত চলে যাবা, যা 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 হচ্ছে প্রসেস, মানে আইদার ক্যাটাবলিক পাথওয়ে হতে পারে অথবা অ্যানাবলিক পাথওয়ে হতে পারে, যে সমস্ত পাথওয়ে গুলো এই পাইরুভেট থেকে শুরু করে উপর পর্যন্ত হবে, এই সবগুলোই সাইটোপ্লাজমের ভিতরে হবে। আর যেগুলোই দেখবা যে পাইরুভেট থেকে নিচের দিকে, মানে পাইরুভেট থেকে আইদার অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে হচ্ছে, অথবা অ্যাসিটাইল কোয়ে কে এসে এই টিসিএস সাইকেলে রান করতে হচ্ছে, অথবা রেসপিরেটরি চেনে যেতে হচ্ছে, অথবা কিছু কিছু জিনিস আছে যেমন বেটা অক্সিডেশন, ওটা থেকে তো আমরা ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে তৈরি করি। সেই কারণেই কিন্তু তোমার ওই জিনিসগুলো সবই হবে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। জাস্ট আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিয়ে রাখলাম, এটা যখন তোমরা পড়তে বসবা তখন দরকার হলে এই স্লাইডটা সামনে নিয়ে বসো, অথবা এইটা মনে মনে একটু থিঙ্ক করে নিও যে ম্যাডাম কি বলছিল যে পাইরুভেট থেকে উপর পর্যন্ত যা কিছু ঘটনা ঘটতেছে সব কি, সবগুলোই হবে হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে। আর পাইরুভেট থেকে নিচের দিকে আসতে নামতে গেলে যা যা ঘটনা ঘটবে সেই সব কিছুই হবে মাইটোকন্ড্রিয়াতে। এবার চলো দেখা যাক কি আসলে ঘটনাগুলো ঘটে। দেখো, সাইটোসলে আমাদের কোন কোন পাথওয়ে গুলো, কোন কোন পাথওয়ে, ইট কুড বি অ্যানাবলিক পাথওয়ে, ইট কুড বি ক্যাটাবলিক পাথওয়ে, কোন কোন পাথওয়ে সাইটোসলে হয়, এই জিনিসটা একটু দরকার হলে তোমরা মনে রেখো, মনের ভিতরে গেঁথে নিও। এই ছবিটাই দরকার হলে তোমরা তোমাদের মনের ভিতরে গেঁথে নিও। যেমন গ্লাইকোলাইসিস আমরা জানি, এটা তো পাইরুভেট পর্যন্ত হবে। গ্লাইকোলাইসিস মানে আপ টু পাইরুভেট পর্যন্ত হবে, তাহলে ওটা অবশ্যই সাইটোসলে হবে। এরপরে দেখো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে যে তোমার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানো। তাহলে এটা তো পাইরুভেটের নিচে নামে নাই, গ্লুকোজ থেকে সে গ্লাইকোজেন বানায় ফেলছে, তাহলে পাইরুভেটের উপরেই আছে, তাহলে এটা অবশ্যই তাহলে সাইটোসলে হবে। এরপরে গ্লাইকোজেনোলাইসিস কি করতেছে? ওই যে তুমি গ্লাইকোজেন বানায় রাখছিলে সেটারে ভেঙে আবার গ্লুকোজ বানাচ্ছে, পাইরুভেটের নিচে কিন্তু সে নামে নাই, তাহলে এটা অবশ্যই
সাইটোসলেই হবে। এরপরে আসো পেন্টোজ ফসফেট পাথওয়ে বা হেক্সোজ মনোফসফেট শান্ট, এটাও কিন্তু এই গ্লুকোজ মেটাবলিজমের আরেকটা অল্টারনেটিভ পাথওয়ে, এটা আমি তোমাদেরকে পড়াবো। এটাও কিন্তু এই পাইরুভেটের নিচে না, পাইরুভেটের উপরেই, কাজেই এটা কোথায় হবে? এইটাও অবশ্যই সাইটোসলে হবে। ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, আমি একটু আগে তোমাদের বললাম যে আমরা গ্লিসারল বানাতে পারি, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি আমরা গ্লুকোজ থেকে। এটাও হচ্ছে যে তোমার একটু পরের স্টেপে আমি তোমাদেরকে দেখাবো না যে কিভাবে কোন স্টেপ থেকে যে তোমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে পারো। তাহলে ওইটাও আসলে কোথায় হয়? সাইটোসলের ভিতরেই হয়। তার মানে যদি লাইপোলাইসিস, যদি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ওখানে হয়, লাইপোলাইসিস যেটা মানে টিএজি ব্রেকডাউন, সেটাও তাহলে সাইটোসলের ভিতরেই হবে। আচ্ছা, এরপরে তুমি এসো মাইটোকন্ড্রিয়াতে কোন কোন সাইকেল হয়। ওই যে বাকি যে জিনিসগুলো টিসিএ সাইকেল মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি করা থেকে শুরু করে অ্যাসিটাইল কোয়ে নিয়ে যা কিছু কাজ কারবার সব কিছুই হবে তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে। যেমন টিসিএ সাইকেল তো আসলে অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই দুটাকে দিয়ে আমরা রান করাই, চলতে থাকে। এরপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়? এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হচ্ছে রেসপিরেটরি চেইন, তো এটা তো অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। বেটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড মানে ওখানে আমি তৈরি করি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তাহলে অ্যাসিটাইল কোয়ে বানাতে গেলে তো অবশ্যই আমাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেতে হবে। এরপরে কিটোন বডি ফর্মেশনও শুরুই হয় আমার কি দিয়ে? কিটোন বডি ফর্মেশনের আমার হচ্ছে যে সাবস্ট্রেটই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তাহলে যে জিনিস যে প্রসেসের সাবস্ট্রেটই অ্যাসিটাইল কোয়ে, তাহলে সেটা নিশ্চয়ই অবশ্যই আমার কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। তো এইটাই হচ্ছে আমি মোটামুটি এক্সপ্লেন করলাম। পরে তোমরা একটু ভালো করে যখন পড়তে বসবা তখন ভালো করে দেখে নিও। আর দুইটা হচ্ছে যে তোমার পাথওয়ে আছে, যেমন গ্লুকোনিওজেনেসিস এবং ইউরিয়া সিনথেসিস। এটা তোমাদেরকে যখন পড়াবো তখন তোমরা দেখো যে এটা আসলে দুইটা জায়গায় হয়। গ্লুকোনিওজেনেসিস এর ফার্স্ট দুইটা স্টেপ হয় হচ্ছে উইদিন দা মাইটোকন্ড্রিয়া, আর লাস্টের বাকি স্টেপ গুলো যে হবে হচ্ছে তোমার সাইটোসলে। এই ইউরিয়া সিনথেসিস এর ক্ষেত্রেও এরকম আছে যে কয়েকটা স্টেপ হয় হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে, আর কয়েকটা স্টেপ হয় যে তোমার সাইটোসলে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই এমসিকিউটা দিয়ে দিয়েছি যে মেটাবলিক পাথওয়ে অকার উইদিন দা সাইটোপ্লাজম। এটা ভাইস ভার্সা হতে পারে, তোমার কোশ্চেনে থাকতে পারে মেটাবলিক পাথওয়ে অকার উইদিন দা মাইটোকন্ড্রিয়া। আমি এখানে সাইটোপ্লাজম দিয়েছি, মাইটোকন্ড্রিয়া। কিন্তু তুমি যদি বেসিক জিনিসটা জানো যে কোন কোন পাথওয়ে কোথায় হয়, তাহলে কোশ্চেন যেভাবেই আসুক তুমি কারেক্ট আনসারটাই দিতে পারবা। তাহলে তোমরা এবার কারেক্ট আনসার গুলো দিতে থাকো। তো বলো তো মেটাবলিক পাথওয়ে অকার উইদিন দা সাইটোপ্লাজম কোনটা কোনটা হবে? গ্লাইকোজেনেসিস, এটা তো পাইরুভেটের নিচে নামে নাই। গ্লুকোনিওজেনেসিস এর কথা আমি বলেছি, এটা হচ্ছে এক্সেপশনাল। আর গ্লাইকোলাইসিস, এটা তো পাইরুভেট পর্যন্ত। গ্লাইকোজেনোলাইসিস, এটা পাইরুভেটের নিচে নামে নাই। কিটোজেনেসিস আমি অলরেডি বলে ফেলেছি যে কিটোন এ বি সি ডি। না না, ভুল আনসার দিয়েছো তো তুমি। আচ্ছা, সঠিক আনসারটা দিয়ে দিচ্ছি, দেখো। এবিসিডি কে আন্দাজে দিয়ে গেছো? এসিডি, ভেরি গুড। আমাদের সাজিদ, ভেরি গুড বয়, থ্যাংক ইউ সাজিদ, একদম কারেক্ট আনসার দিয়েছো। তার মানে বুঝলাম সাজিদ শুধু খাই না, সাজিদ পড়ালেখাও করে। সাজিদ শুধু খেতেই ভালোবাসে না, মানে ব্যাপারটা অন্যরকম। সাজিদ শুধু খেতেই ভালোবাসে না, সাজিদ পড়তেও ভালোবাসে। আচ্ছা, এখন আসো আমরা গ্লাইকোলাইসিসের, মনে করো এতক্ষণ তো কনসেপচুয়াল কথাবার্তা বললাম, এখন মনে করো গ্লাইকোলাইসিস তোমার পরীক্ষাতে আসছে, তোমাকে অথবা গ্লাইকোলাইসিস তোমাকে ভাইবার টেবিলে বসে ডিফাইন করতে বলতেছে, তখন তুমি কিভাবে ডিফাইন করবা বা কিভাবে লিখবা সেটা দেখো। অক্সিডেশন অফ গ্লুকোজ টু পাইরুভেট ইন অ্যারোবিক স্টেট অ্যান্ড ল্যাকটেট ইন অ্যানারোবিক স্টেট। তোমরা যেহেতু মোজাম্মেল স্যারের বইটাই বেশি ফলো করো, সেই কারণে আমি মোজাম্মেল স্যারের বইয়ের মানে ওই ধাঁচে জিনিসটা সাজানোর চেষ্টা করেছি। তো আরেকটা জিনিস তোমরা কখনোই ভুল করেও বলো না যে অক্সিডেশন অফ গ্লুকোজ অর গ্লাইকোজেন কিন্তু সরাসরি কোনোদিনই এই গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকতে পারবে না। গ্লাইকোজেন তখনই ঢুকবে যখন গ্লাইকোজেন উইল বি কনভার্টেড টু গ্লুকোজ, মানে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে যখন সে গ্লুকোজে কনভার্ট হবে তখনই শুধুমাত্র গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকতে পারবে। তাহলে আমার মনে হয় ডেফিনেশনটা এটা বললেই সবচেয়ে ভালো হয় যে অক্সিডেশন অফ গ্লুকোজ টু পাইরুভেট ইন অ্যারোবিক কন্ডিশন এন্ড ল্যাকটেট ইন অ্যানারোবিক কন্ডিশন। এখন তাহলে দেখো আমাদের এখানে সাবস্ট্রেট কি দিয়ে আমরা যাত্রা শুরু করলাম? আমাদের এখানে সাবস্ট্রেট বা যাত্রা শুরু করলাম কোন মলিকুলটা নিয়ে? গ্লুকোজ নিয়ে। আমি তোমাদের প্রথমে একদম গ্লাইকোলাইসিসের ফার্স্টে বলে দিয়েছিলাম যে আমরা 6 কার্বন কন্টেইনিং গ্লুকোজকে ভেঙে 3 কার্বন কন্টেইনিং পাইরুভেট বানাবো। এখন 3 কার্বন কন্টেইনিং পাইরুভেট যদি বানাই, তাহলে দেখো
ওই নাম্বার অফ কার্বন কম পড়ে গেল না? কারণ আমরা জানি যে পাইরুভেট হচ্ছে 3 কার্বন কন্টেইনিং, আর আমার গ্লুকোজ ছিল 6 কার্বন কন্টেইনিং। তাহলে এটাকে আমার কিভাবে আমি এই ইকুয়েশনটা মিলাবো? ইকুয়েশনটা এইভাবে মিলাবো যে তাহলে আমার 2টা পাইরুভেট বানাতে হবে। তাহলে একটা গ্লুকোজ ভেঙে আমরা সবসময় 2টা পাইরুভেট বানাই। এই জিনিসটা একটু খেয়াল করো, কারণ পরবর্তীতে যে গ্লাইকোলাইসিস স্টেপ গুলো যখন দেখাবো, লাস্ট স্টেপে যখন মানে এনার্জির যে স্টেপ, ওখানে সবসময় দেখবা যে প্রত্যেকটা জিনিস 2টা করে তৈরি হবে, কারণ তখন 2টা মলিকুল ওই পাথওয়েতে এন্টার করেছে। তাহলে এখানে আমার সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো না ম্যাডাম কেন গ্লাইকোজেন ডিরেক্টলি গ্লাইকোলাইসিসে যেতে পারবে না? বিকজ গ্লাইকোজেন তো হচ্ছে যে একটা লার্জার মলিকুল। গ্লাইকোজেন তো একটা লার্জার মলিকুল। গ্লাইকোজেন আর স্টার্চ কিন্তু সেম জিনিস। গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমাল বডিতে পাওয়া যায়, স্টার্চ হচ্ছে প্লান্টে পাওয়া যায়। তো তুমি গ্লাইকোজেন এবং স্টার্চ এর ডিফারেন্সটা একটু পড়ো, আমার একদম প্রথম ক্লাসটা পড়ো, তখন দেখো যে গ্লাইকোজেন এবং স্টার্চের ভিতরে কি ডিফারেন্স। গ্লাইকোজেনটা হচ্ছে একটা ম্যাক্রো মলিকুল। তো এই ম্যাক্রো মলিকুলকে তো তুমি এই গ্লাইকোলাইসিসে পাঠাতে পারবা না। এটা হচ্ছে ইট ইজ আ ব্রেকডাউন প্রোডাক্ট অফ গ্লুকোজ। আমরা শুরুই করলাম গ্লুকোজ দিয়ে, তুমি গ্লাইকোজেন একটা ম্যাক্রোমলিকুল, ওইটা দিয়ে তো তুমি শুরু করতে পারবা না। ওই জন্য গ্লাইকোজেনকে আগে ভাঙতে হবে, ভেঙে তোমার কি করতে হবে, গ্লুকোজে কনভার্ট করতে হবে। গ্লুকোজে কনভার্ট করার পর তারপরে তুমি এর অক্সিডেশন করতে পারবে। আচ্ছা পল্লব, তুমি হচ্ছে যে এমসিকিউ এর কারেক্ট আনসার কোনটা দেখতে পাও না, কোনো সমস্যা নাই, আমি তো যে এখনই ক্লাস শেষ করার পরই তোমাদেরকে এটা সাপ্লাই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এখন তুমি ক্লাসে মনোযোগ দাও, এখন তোমাকে এমসিকিউ এর আনসার নিয়ে এত ওয়ারিড হতে হবে না। তুমি যদি একটু ক্লাস মনোযোগ দিয়ে করো, তুমি এমসিকিউ এর আনসার তুমি নিজেই দিতে পারবা, আমার দিয়ে দেওয়া লাগবে না, তুমি সুন্দর আনসার দিতে পারবা। কারণ তোমরা অনেক স্মার্ট এবং তোমরা আসলে অনেক মেরিটোরিয়াস, অনেক স্মার্ট, অনেক ভালো জানো, সেই জন্য তোমরা আমার চেয়েও ভালো পারবা। আর আমি তোমাদেরকে এটা সাপ্লাই দিয়ে দিব, কাজে ডোন্ট ওয়ারি, এখন একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তাহলে এখানে আমার সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। দেখো আমি শুরু করতেছি গ্লুকোজ থেকে, আর প্রোডাক্ট হবে পাইরুভেট। তাহলে আমার 2টা মলিকুল পাইরুভেট হবে, অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট হবে আর অ্যানারোবিক কন্ডিশনে আমার ল্যাকটেট হবে। এটা প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যুতেই এটা হয়। এই গ্লাইকোলাইসিস প্রতিটা সেল, প্রতিটা টিস্যুতে হয়, এটা খেয়াল করবা। কোথায় কোথায় হয়, মানে কোথায় হয় না, সব জায়গাতে হয়। এখন কম্পার্টমেন্ট, আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে কম্পার্টমেন্ট তাহলে কোনটা হবে। এটা যেহেতু কোথায় পর্যন্ত আসবে, আমরা জানি যে পাইরুভেট পর্যন্ত। যেহেতু আসতেছে, পাইরুভেটের নিচে পর্যন্ত না, তাহলে অবশ্যই এটা কোথায় হবে, সাইটোপ্লাজমে হবে। আর ন্যাচারোপের পাথওয়েটার নেচারটা কেমন ধরনের পাথওয়ে, এটা কি অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে না অ্যাম্ফিবলিক পাথওয়ে? ইট ইজ এ ক্যাটাবলিক পাথওয়ে। আমরা অলরেডি বলে ফেলেছি ইট ইজ এ অক্সিডেশন অফ গ্লুকোজ, অক্সিডেশন। এখানে অক্সিডেটিভ ব্রেকডাউন হয়। কোএনজাইম কি কি লাগে? কোএনজাইম মেইনলি লাগে হচ্ছে এনএডি। এনএডিটাই কিন্তু এই যে তোমার অক্সিডেশন মানে কি, অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন মানে হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন, যেটা আমাদের বডির মানে বায়োলজিক্যাল সিস্টেমে যে অক্সিডেশন হয় সেটা হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন। তো তুমি যখন এই রিমুভাল অফ হাইড্রোজেন করবা, গ্লুকোজটা অক্সিডাইজড হবে, কিন্তু সে তো হাইড্রোজেনটা লস করলো। ওই হাইড্রোজেনটাকে তো কাউকে অ্যাকসেপ্ট করতে হবে, সেই হাইড্রোজেনটা কি অ্যাকসেপ্ট করে? সেই হাইড্রোজেনটা আসলে অ্যাকসেপ্ট করে এই এনএডি। এই জন্যই দেখবা এনএডি উইল বি এনএডিএইচ। তুমি যখন এই অক্সিডেশন রিডাকশন হতে থাকে কন্টিনিউয়াসলি, দেখবা একটা অক্সিডাইজড হচ্ছে আর একটা রিডিউসড হচ্ছে, একটা রিডিউসড হচ্ছে আর একটা অক্সিডাইজ হচ্ছে, এরকম সাইড বাই সাইড চলতে থাকে। তাহলে এখানে কোএনজাইম হিসেবে কাজ করবে হচ্ছে এনএডি। যাদেরকে আমি কিছুদিন আগে এমইউসি 5 ব্যাচ, তোমাদেরকে কিছুদিন আগেই ভিটামিন যখন পড়িয়েছি, তখন তোমাদেরকে আমি বলেছিলাম না যে ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ অফ ভিটামিনের কমন ফাংশনই হচ্ছে দে উইল অ্যাক্ট অ্যাজ এ কোএনজাইম। এই যে এখন খেয়াল করে দেখো, এই যে এনএডি কোথা থেকে আসছে? নিয়াসিন থেকে। নিয়াসিন ইজ দ্য ভিটামিন। আচ্ছা, আর এখানে রেট লিমিটিং এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, এটা আমি পরে তোমাদের ওই স্টেপের সময় বুঝাই দিচ্ছি। স্পেশালিটি হচ্ছে কি, এটাই হচ্ছে যে এটার স্পেশালিটি, যে যেমন বেটা অক্সিডেশন কিন্তু অ্যানারোবিক কন্ডিশনে কখনোই হতে পারবে না। কিন্তু এই একটাই আমার একটাই হচ্ছে আমার পাথওয়ে, ক্যাটালাইটিক পাথওয়ে, যেটা অ্যানারোবিক কন্ডিশনেও হতে পারবে। তো আমার কয়টা এটিপি প্রোডাকশন করি আমরা, তোমরা জানো যে অ্যারোবিক কন্ডিশনে 8টা এটিপি প্রোডাকশন করি, আর অ্যানারোবিক কন্ডিশনে যে আমরা 2টা এটিপি প্রোডাকশন করি। কেন 8টা, কেন 2টা, এটা আমি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। রেগুলেশন যেটা, 2টা জিনিস শুধু মনে রাখো। একটা হলো যে ইনসুলিন সবসময় কি করতে, ইনসুলিনকে আমরা বলে থাকি কি ধরনের হরমোন, অ্যানাবলিক হরমোন। বাট এখানে তাহলে একটু ইয়ে হয়ে গেল না, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না?
মানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে ইনসুলিনকে আমরা বলি অ্যানাবলিক হরমোন, তাহলে তো ইনসুলিনের উচিত ছিল অ্যানাবলিজম করা, মানে গ্লাইকোজেনেসিস করা। সেটা না করে ইনসুলিন এখানে ক্যাটাবলিজম মানে স্টিমুলেটেড করতেছে কেন, ক্যাটাবলিজম কেন করতেছে? এখানে একটা ব্যাপার আছে, কারণ এই ইনসুলিন এখানে স্টিমুলেট করে বলেই, এই গ্লাইকোলাইসিস বেশি বেশি করে বলেই গ্লুকোজটা ইউটিলাইজ হয়ে যায়। যদি এটাকে স্টিমুলেট না করতো তাহলে কি হতো, গ্লুকোজটা ইউটিলাইজ হতো না, তাহলে কিন্তু ব্লাডে গ্লুকোজ বেড়ে যেত। এই যে ব্লাডে গ্লুকোজ বেড়ে যেত, সেই কন্ডিশন নামটাই হচ্ছে তোমার ডায়াবেটিস। এই ব্লাডে গ্লুকোজ বেড়ে যাওয়া, তার মানে যাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে তাদের কি হয়, তাদের এই গ্লাইকোলাইটিক পাথওয়েটা ঠিকমতো হয় না, গ্লুকোজটা ব্রেকডাউন হতে পারে না। এই কারণে কি হয়, একে তো ইনসুলিন না থাকার কারণে সেলের ভিতরে ঢুকতে পারে না, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে সেলের ভিতরে ঢুকলেও ইনসুলিন যেহেতু স্টিমুলেট করে, ইনসুলিন না থাকার কারণে এটা স্টিমুলেটেড হবে না, স্টিমুলেটেড না হলে কি হবে, এটা তো আর গ্লাইকোলাইটিক পাথওয়েতে যেতে পারবে না, ভাঙতে পারবে না, তাহলে আরো তোমার বাড়তে থাকবে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে। এছাড়াও যদি তোমার সেলের ভিতরে এনার্জি কম থাকে, যেমন এডিপি এমপি, এটা ইন্ডিকেট করে তোমার সেলের ভিতরে এনার্জি কম আছে, তাহলে তার কি তোমার এনার্জি বাড়াতে হবে। এই জিনিসগুলো সবগুলোই তোমার এই গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করবে। আর ইনহিবিট হবে কখন, স্বভাবতই বোঝায় যে ইনহিবিট হবে যে ইনসুলিনের অপোজিট যে হরমোন সেটা, ইনসুলিনের অপোজিট হরমোন আমরা জানি গ্লুকাগন, তাহলে গ্লুকাগন এটাকে ইনহিবিট করবে। আর এটিপি এবং সিট্রেট বেশি থাকা মানে কি, এটিপি অনেক বেশি থাকা ইন্ডিকেট করে যে তোমার সেলে এনার্জি লেভেল অনেক হাই, অনেক বেশি পরিমাণ এটিপি আছে, মানে তোমার পকেটে অনেক টাকা আছে, কাজেই এখন আর তোমার টাকার আপাতত প্রয়োজন নাই। অবশ্য যদিও এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, তাই না? তো যার বেশি আছে সেই আসলে বেশি চায়, কিন্তু এই ক্ষেত্রে সেল আবার ওই মানে আমাদের মতো এই এই মতাদর্শে চলে না। সেলের মতাদর্শে চলে, ওর এটিপি যতটুকু প্রয়োজন ততটুকু যখন হয়ে যায় ও বলে যে না, তুমি এই গ্লাইকোলাইটিক পাথওয়েকে নিষেধ করে যে ভাই তুমি আর ভেঙো না, আমার এটিপি যতটুকু ছিল আমার আছে। আচ্ছা, রিয়াকশন অফ গ্লাইকোলাইসিসে মেইনলি আসলে এই গ্লাইকোলাইসিস পাথওয়েকে দেখবে যে সব বইগুলোতেই দুইটা ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট বা প্রিপারেটরি ফেজ, আরেকটা হচ্ছে যে এনার্জি জেনারেশন ফেজ। কিন্তু আমি ওই যে বললাম যে তোমরা যেহেতু মোজাম্মেল স্যারের বইটা ফলো করো, সেই জন্য মোজাম্মেল স্যারের বইতে দেখলাম যে উনি আবার তিনটা ভাগে ভাগ করেছে, তো আমি সেই জন্য তিনটা ভাগে ভাগ করে নিয়ে আসলাম। আমি প্রথমে দুই ভাগে ভাগ করে পরে আবার সেকেন্ড ফেজটা স্প্লিটিং স্প্লিটিং ফেজ কেন উনি এই তিনটা ভাগে ভাগ করছে আমি একটু পরে যখন তোমাদেরকে এই রিয়াকশন গুলো দেখাবো তখন বুঝাই দিচ্ছি। তাহলে মেইনলি মনে রাখো যে এখানে আমরা মেইন কিন্তু আসলে দুইটা দুইটা ফেজ, একটা হচ্ছে যে এনার্জি ইনভেস্টমেন্ট, একটা ফেজে সে এনার্জি ইনভেস্ট করে পরের ফেজে যে কি পে অফ ফেজ বা সে এনার্জি জেনারেট করে। এখন খেয়াল করে দেখো, তোমাদের কথা চিন্তা করো, তোমরা এখন কোন ফেজে আছো? তোমরা কিন্তু এখন এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে আছো। মানে কি, বাপের বাপের কাছ থেকে টাকা নিচ্ছ, টাকা নিয়ে নিয়ে যে পড়ালেখা করতেছো, করে কি হচ্ছে যে এই যে এনার্জির ভিতরে তুমি এনার্জি গেইন করে নিলা, এই এনার্জি গেইন করার পরে না তুমি একসময় ডাক্তার হবা, ডাক্তার হওয়ার পরে তখন তখন তোমার কোন ফেজ আসবে, তখন আসবে তোমার হচ্ছে এনার্জি জেনারেশন ফেজ বা পে অফ ফেজ। তখন কি করতে হবে, তাহলে তখন এই বাবা মাকে দেখতে হবে না, তখন এই তারা যে তোমার জন্য এত কষ্ট করতেছে এই প্রতিদান কি তাদেরকে আবার দিতে হবে না, সেটাই হচ্ছে তোমার এই এনার্জি জেনারেশন ফেজ। আর এখন তাহলে তোমরা যেমন আছো এনার্জি ইনভেস্টমেন্ট প্রাইমিং বা প্রিপারেটরি ফেজ, তোমরা ডাক্তার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, এটার সাথে মিলায় রাখো। মাঝের ওই স্প্লিটিং ফেজটা, আমি কেন স্প্লিটিং ফেজটাকে স্যার সেকেন্ড ফেজে নিয়ে আসছি আমি সেটা একটু পর তোমাদেরকে বুঝা দিচ্ছি। দেখো সব বইতেই কিন্তু এভাবে এক্সপ্লেন করা আছে যে সিক্স কার্বন কন্টেইনিং গ্লুকোজ এই যাত্রা শুরু করলো, করে তারপরে এইটা একটা ফেজ আছে যেটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এখানে যে স্প্লিটিং, এই যে স্প্লিট হয়ে যে দুইটা আলাদা আলাদা হয়ে যায়, স্যার আবার এটাকে আরেকটা ফেজে ভাগ করেছে, বাট এটাকে আলাদা ফেজে না ভাগ করলেও চলে। তো সব বইতে বলেছে প্রথমটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ আর নিচেরটা হচ্ছে এনার্জি পে অফ ফেজ বা এনার্জি জেনারেটিং ফেজ। তো আমরা এখন এক এক করে আগাই। প্রথমে দেখো আমরা ফার্স্ট ফেজটায় আসি, যেটাকে আমরা বলে থাকি প্রিপারেটরি ফেজ বা প্রাইমিং ফেজ বা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, যেটাই বলো না কারণ। এখানে কি হলো, ওই যে আমি বললাম যে আমরা গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকাই দেব, গ্লুকোজটাকে সেলে গ্লুকোজটাকে সেলে গ্লুকোজ এন্ট্রি করালাম, সেলের ভিতরে এন্ট্রি করাই দিলাম। সেলুলার এন্ট্রির পরে কি হচ্ছে দেখো, গ্লুকোজটা সেলে এন্ট্রির পরপরই এটা কি হয়ে যাবে, ফসফোরাইলেটেড হয়ে যাবে। ফসফোরাইলেটেড হয়ে যাবে কি দিয়ে, আমি পাশাপাশি দেখো দুইটা ফিগার পাশাপাশি রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সেটা হলো যে এখানে জাস্ট ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, আর এই রাইট সাইডে যে তোমাকে ডায়াগ্রামিক্যালি বা
ইলাস্ট্রেশন দিয়েছি, এখানে দেখো প্রত্যেকটাতে এনজাইমের নামও দেওয়া আছে। লেফট সাইডে কোনো এনজাইমের নাম দেওয়া নাই, এখানে বিভিন্ন। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে 10টা স্টেপে এই পুরা গ্লাইকোলাইটিকেজ মানে গ্লুকোজ থেকে পাইরুভেট বানানো পর্যন্ত মোট 10টা স্টেপে এই কাজটা চলতে থাকে। আচ্ছা, আমি গতদিন তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম না, যে পাথওয়ে। পাথওয়ে জিনিসটা কি? পাথওয়ে হচ্ছে যে এই যে এখানে এখন খেয়াল করলেই বুঝতে পারবা যে এইটাই হচ্ছে সেই পাথওয়ে। এখানে দেখো খুবই ওয়েল অর্গানাইজড সিকোয়েন্সিয়াল স্টেপ বাই স্টেপ কিন্তু আগাচ্ছে। গ্লুকোজ দিয়ে যাত্রা শুরু করলো, এরপরে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে এইটা প্রথমে এটা কি ছিল, এটা ছিল সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটটা ফার্স্ট স্টেপে ছিল সাবস্ট্রেট, সেকেন্ড স্টেপে যে হয়ে গেল ও প্রোডাক্ট। কিন্তু ফার্স্ট স্টেপে গ্লুকোজ সাবস্ট্রেট হয়ে ওর প্রোডাক্ট হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। সেকেন্ড স্টেজে যে দেখো এই গ্লুকোজ 6 ফসফেটটাই কিন্তু সেকেন্ড স্টেপের এখানে কি হিসেবে কাজ করবে, সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। এইভাবে দেখো স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি কিন্তু এটা আগাতে থাকবে। সেইটা বুঝবো। আচ্ছা আচ্ছা ম্যাম, ভেরিয়াস মেটাবলিক পাথওয়ে রেগুলেশন স্টিমুলেটর আর কি ইনহিবিটর, সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি কোশ্চেন দিয়ে রাখো, আমি তোমাকে পরে আনসার দিয়ে দিব। হ্যাঁ, কারণ এখন যদি আমি আনসার দিতে যাই তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তো শেষ করতে হবে। আচ্ছা, এবার দেখো যে এইটা আমি গ্লুকোজটাকে কেন আমি আটকায় ফেলি, এটা তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? যে গ্লুকোজ আসলো ভেতর পরপর এটাকে আমি ফসফোরাইলেটেড করে ফেললাম। ফসফোরাইলেটেড যদি করতে যাই তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে একটা এটিপি আমার খরচ হয়ে গেল। এই যে একটা এটিপি খরচ হলো, কারণ এটাকে এর সাথে আমি একটা ফসফেট লাগাই দিলাম, তার মানে সেই ফসফেটটা আমি পেলাম কোথা থেকে? এই এটিপিটা এডিপি হয়ে গেল, মানে হাই এনার্জি কম্পাউন্ড উইল বি কনভার্টেড ইনটু লো এনার্জি কম্পাউন্ড, এর সাইমultaneously এইটা গ্লুকোজকে সে একটা ফসফেট দিয়ে গেল। আর গ্লুকোজটা কি হয়ে গেল? গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে গেল। এখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 6 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা অ্যাড হলো বলে এটার নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এবং গ্লুকোজ 6 ফসফেট যে হলো, এই সময় এটা কি হয়ে গেল? এটা পোলারাইজড হয়ে গেল। আমরা জানি যে ফসফেট গ্রুপটা হাইলি পোলারাইজড, যখন এটা পোলারাইজড হয়ে যাবে তখন এটা সেল মেমব্রেন ক্রস করে আর বাইরে চলে আসতে পারবে না, মানে সেলের ভিতরে ট্র্যাপড হয়ে যাবে। সেলের ভিতরে আমরা তো সেলুলার এন্ট্রি করাই দিয়েছিলাম, সেল থেকে যেন সে আবার বের হয়ে চলে আসতে না পারে, সেটার জন্য আমরা এটাকে ট্র্যাপ করে ফেললাম। এই ট্র্যাপ করার জন্য আমরা ফসফোরাইলেটেড করে ফেললাম। এইটাতে কারা কাজ করবে? সবগুলো সেলে, মানে সব সেলের ভিতরে কাজ করবে হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইম, শুধুমাত্র লিভার এবং বেটা সেল অফ প্যানক্রিয়াসে কাজ করবে গ্লুকোকাইনেজ। কেন সব সেলে হেক্সোকাইনেজ আর লিভারে এবং বেটা সেলে গ্লুকোকাইনেজ কাজ করবে? এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা পড়বা, পড়ে বের করবা। পড়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করো, কারণ এখন যদি আমি এটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমার আরো 1 ঘন্টা পার হয়ে যাবে। আই এম রানিং আউট অফ টাইম, আমাকে আই হ্যাভ টু রান মোর, আমাকে আরেকটু আগে দ্রুত দৌড়াতে হবে। এখন এই হেক্সোকাইনেজ মানে হচ্ছে কি, হেক্সো মানে 6, তোমরা জানো 6, আর কাইনেজ মানেই হচ্ছে মনে রেখো ট্রান্সফার অফ ফসফেট গ্রুপ। যেখানেই কাইনেজ দেওয়া থাকবে সেখানেই দেখবা যে সেই রিয়াকশনে ফসফেট গ্রুপটা ট্রান্সফার হচ্ছে। তাহলে হেক্সোকাইনেজ মানে, এখানে হেক্সো মানে হচ্ছে 6 মলিকুল অফ গ্লুকোজের উপরে কাজ করবে, আর কাইনেজ মানে এখানে ফসফেট গ্রুপ ট্রান্সফার করবে। এরপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট জাস্ট কি হলো, আইসোমারাইজেশন হলো। এখানে আর কিছুই না, আইসোমারাইজেশন হয়ে কি হয়ে গেল? আইসোমারাইজেশন হয়ে ফ্রুক্টোজ। তোমরা তো জানো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এর মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট, এবং সেইটা যে করতেছে সেটার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। তাহলে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হলো। এই ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হওয়ার পর দেখো আবার একটা এটিপি আমরা ইউজ করি। এই যে এই দুইটা জিনিস খেয়াল করে রাখো, কারণ এই যে কেন আমরা অ্যানারোবিক কন্ডিশনে মাত্র 2টা এটিপি প্রডিউস করতে পারি। এখন মনে করে দেখো যে এই যে যখন আমার এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজ, তখন কিন্তু আমার 2টা এটিপি আমি খরচ করতে হচ্ছে। আমাকে 2টা এটিপি এই জায়গাটায় খরচ করলাম। কোথায় কোথায় খরচ করলাম? যখন আমি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট বানালাম তখন একবার খরচ করলাম, আবার যখন আমি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, এই বিস-ফসফেটের আরেকটা নাম হচ্ছে ডাইফসফেট। কোথাও যদি লেখা থাকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, তার মানে বুঝবা যে বিস-ফসফেট মানে হচ্ছে ডাইফসফেট। এবং কোথায় কোথায় এই ফসফেটটা আছে নাম শুনেই কিন্তু বোঝা যায়, 1 নম্বরে এবং 6 নম্বরে। তার মানে ফ্রুক্টোজের 1 নম্বরে এবং 1 নম্বর কার্বনে এবং 6 নম্বর কার্বনে একটা করে ফসফেট গ্রুপ লাগানো আছে, এই জন্য এটার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। এরপরে এখন দেখো, এখন জাস্ট স্প্লিটিং, ভাঙবে। তোমরা ওই যে এনজাইমের
চ্যাপ্টারে চলে যাও, এনজাইমের চ্যাপ্টারে চলে যেয়ে দেখো আমরা এনজাইম ক্লাসিফাই করেছিলাম না, অটলিল একটা কথা মনে করো। সেখানে কি ছিল? অক্সিডো রিডাকটেস, তারপরে অক্সিডো রিডাক্স ছিল, তারপরে ট্রান্সফারেজ, অক্সিডো রিডাক্স ট্রান্সফারেজ, ওটিএস, তারপর হাইড্রোলেসিস। হাইড্রোলেসিস এনজাইম গুলো আমরা বলে ফেলেছি, হাইড্রোলেসিস এনজাইম গুলো আমাদের অল ডাইজেস্টিভ এনজাইম আর হাইড্রোলেসিস গ্রুপ অফ এনজাইম। অটিল এল আই, আরেকটা ছিল না আইসোমারেজ, এইটা সেই আইসোমারেজ অটিল এল আই। একটা ছিল লাইয়েজ, আর একটা হলো আইসোমারেজ, আর একটা ছিল লাইগেজ। সেই যে আই, সেই আই এর হচ্ছে আইসোমারেজ। সেই আইসোমারেজ এনজাইম দিয়ে তাহলে কি হয়ে গেল? আইসোমারাইজেশন হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল। এখন এই যে ফ্রুক্টোজ ফসফোফ্রুক্টোকাইনেজ 1, ফসফোফ্রুক্টোকাইনেজ 1 দিয়ে ফ্রুক্টোজ 16, সরি হ্যাঁ, ফ্রুক্টোজ 6 ফসফেট হলো তো আইসোমারেজ এনজাইম দিয়ে। তারপরে দেখো এরপরে আমার আরেকটা কি লাগবে? এই সময় আরেকটা এটিপি লাগে, যখন আমার ফ্রুক্টোজ 16 গ্লুকোজ থেকে, সরি, প্রথমে তো আমি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট বানালাম, তারপরে গ্লুকোজ 6 ফসফেটকে আইসোমারাইজ করে ফ্রুক্টোজ 6 ফসফেট বানালাম। এরপরে আমাকে আবার একটা এটিপি দিতে হবে যখন আমি ফ্রুক্টোজ 16 বিসফসফেট বানাবো। এখন এই যে মোজাম্মেল স্যারের বইতে, মোজাম্মেল স্যার এই যে যখন ফ্রুক্টোজ 16 বিসফসফেটকে আমি ভাঙি, স্প্লিট করি, এই অ্যালডোলেজেস মানে যে অ্যালডোলেজের যে এনজাইম, সেটাকে আমি ওটিএইচ ট্রান্সফারেজ, একটা আছে না লাইয়েজ, লাইয়েজ মানে ভাঙা, দুটো বন্ড ভাঙা, এটা হচ্ছে সেই অ্যালডোলেজ। অ্যালডোলেজটাই হচ্ছে তোমার লাইয়েজ। এ কি করবে? এটাকে জাস্ট ভেঙে দিবে। তাহলে ফ্রুক্টোজ 16 বিসফসফেটকে ভেঙে সে কি বানালো? দুইটা জিনিস বানালো। একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটাও 3 কার্বন কন্টেইনিং, তারপরে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা হচ্ছে 3 কার্বন কন্টেইনিং। তোমাদের মনে আছে কিনা আমরা যখন মনোস্যাকারাইড পড়েছিলাম, মনোস্যাকারাইডের কিন্তু আমরা ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে মনোস্যাকারাইডকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, অন দা বেসিস অফ নাম্বার অফ কার্বন অ্যাটম, আর একটা হচ্ছে অন দা বেসিস অফ ফাংশনাল গ্রুপ। একটাতে ফাংশনাল গ্রুপ, যেমন এখানে গ্লুকোজে ফাংশনাল গ্রুপ কি থাকে? গ্লুকোজে ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে সিএইচও, আর আরেকটাতে আর ফ্রুক্টোজে ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে কিটো। মানে গ্লুকোজের ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে অ্যালডোজ, সেই জন্য এটাকে আমরা কিটো হেক্সোজ বলি, আর ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে কিটো, সি ডাবল বন্ড কিটো, এই জন্য এটাকে আমরা কিটো হেক্সোজ বলি। এখন দেখো এই যে এটাও কিন্তু একটা মনোস্যাকারাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এই যে এইখান পর্যন্ত আসার পরে এইখানে এই স্প্লিটিং হয়, ভাঙে, এরপরে কিন্তু আর হাইড্রোলাইসিস করা যায় না, আর ভাঙা যায় না। এই জন্য এরপরে যে অংশটা, এগুলোকে আমরা আর কি বলতে পারি না, আমরা আর ওদেরকে কার্বোহাইড্রেট বলতে পারি না। জন্য কার্বোহাইড্রেটের ডেফিনিশন আমরা কি বলেছিলাম? এটাই বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা হাইড্রোলাইসিস করতে পারবো ততক্ষণ পর্যন্ত একটা সাবস্টেন্সকে আমরা কার্বোহাইড্রেট বলবো, যার পরে আর ফার্দার হাইড্রোলাইসিস করা যাবে না, তখন এটা আর কার্বোহাইড্রেট থাকবে না। তাহলে এখন খেয়াল করে দেখো যে ফ্রুক্টোজ 16 বিসফসফেট, এইটা আমরা ভাঙলাম অ্যালডোলেজ দিয়ে, ভেঙে যেটা বানালাম সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এখন দেখো এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আমি গ্লিসারল বানায় ফেলতে পারি। এই গ্লিসারলের সাথে যদি তুমি ফ্যাটি অ্যাসিড লাগায় দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা বলি লাইপোজেনেসিস বা লিপিড ফর্মেশন। এখন আমরা যদি এটাকে ফার্দার প্রসিড করতে চাই, এই গ্লাইকোলাইসিসটাকে ফার্দার প্রসিড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটাকে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট করতে হবে। গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট না হলে এটা প্রসিড করতে পারবে না, সামনের দিকে আর আগাতে পারবে না। তো এই লাইজ এনজাইম দিয়ে আমরা ভাঙলাম, ভেঙে তারপরে আমরা আবার আইসোমারেজ দিয়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট বানালাম। এবার দেখো তাহলে, এবার খেয়াল করে দেখো এখন যে স্টেপ গুলো হবে, এটা হচ্ছে এনার্জি রিলিজিং স্টেজ। এই এনার্জি রিলিজিং স্টেজে খেয়াল করে দেখো যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে কিন্তু আমি গ্লিসারালডিহাইড 3 ফসফেট বানাই নিয়েছি। তার মানে এই পরবর্তী যতগুলো স্টেপ হবে প্রত্যেকটা কিন্তু 2 মলিকুল করে। এই যে এখানে খেয়াল করে তুমি দেখো যে এই আমার এখানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট যেটা এখানে পার্টিসিপেট করলো, তার মানে 2 মলিকুল অফ গ্লিসারালডিহাইড 3 ফসফেট এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো। এই জন্য এই যে যখন এনএডি থেকে এনএডিএইচ হবে, প্রত্যেকটাতে খেয়াল করে দেখো 2 মলিকুল করে হবে। আচ্ছা, এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে পরবর্তীতে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারাইড। নাম শুনে তোমরা বুঝতে পারতেছো যে 1,3-বিসফসফোগ্লিসারাইড মানে প্রথমে একটা 3 নাম্বার পজিশনে একটা ফসফেট গ্রুপ ছিল, এখন আবার 1 নাম্বার পজিশনে একটা ফসফেট গ্রুপ আমি লাগাই দিব। লাগাই দিয়ে তখন আমি কি তৈরি করলাম? 1,3-বিসফসফোগ্লিসারাইড তৈরি করলাম। এখন পরবর্তী স্টেপে যে যখন আমি এটাকে
ব্রেকডাউন করব, মানে এখানে কিন্তু আমার এখন এনার্জি জেনারেটিং ফেজে আমরা চলে আসছি। এখন 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে আমি এটিপি জেনারেট করব। এখানে এই যে ফসফোগ্লিসারেট কাইনেজ, আমি বলেছিলাম যে কাইনেজ যেখানে থাকবে তখনই মনে করবা যে সেটাই সেই রিয়াকশনেই তোমার কি হচ্ছে, ফসফেট গ্রুপ ট্রান্সফার হচ্ছে। এখন এইখানে খেয়াল করলেই তোমরা দেখো যে এডিপির সাথে এসে একটা ফসফেট গ্রুপ লেগে এটা এটিপি তে কনভার্ট করলো। তার মানে 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে যখন 3-বিসফসফোগ্লিসারেট হলো, তখন তাহলে 1 নম্বর পজিশন থেকে কি হলো, একটা ফসফেট গ্রুপ সরে গেল। সেই ফসফেট গ্রুপ তাহলে কোথায় গেল, সেই ফসফেট গ্রুপটাই এডিপি কি করলো, নিয়ে নিল তার ভিতরে। এডিপি তার ভিতরে নিল, নিয়ে সেটাকে কি বানালো, এটিপি তে কনভার্ট করলো। আমি আগেই তোমাদেরকে বলেছি যে এখানে আমার পরবর্তী যে এনার্জি জেনারেটিং যে ফেজ, এই ফেজে কিন্তু গ্লিসারলডিহাইড 3-ফসফেট 2 মলিকুল এন্টার করেছে। এই পাথওয়েতে 2 মলিকুল অফ গ্লিসারলডিহাইড 3-ফসফেট এন্টার করেছে। তাহলে যা কিছু তৈরি হবে প্রত্যেকটা কিন্তু 2 মলিকুল করে তৈরি হবে। তাহলে এই যে এটিপি যে তৈরি হবে, তাহলে 2 মলিকুল অফ এটিপি তৈরি হবে। এই পরবর্তী এই ফেজগুলো সবই দেখো 2 মলিকুল করে আছে। এখানে একটা এটিপি তৈরি হয়, তাহলে 2 মলিকুল অফ এটিপি তৈরি হয়। আরেকটা হচ্ছে যখন ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হয়, এখানে যে 2 মলিকুল অফ এটিপি তৈরি হয়। আচ্ছা, এটা তোমরা এই স্টেপগুলো জাস্ট তোমরা একটু বইয়ের সাথে মিলাই নিও, বা আমার এই স্লাইডটা দেখে একটু মিলাই নিয়ে একটু পড়ো। কোথাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ আস্ক মি কোয়েশ্চেন, কাজ এইগুলো এখন এত ডিটেলসে যদি আমি বলতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তো আর এগুলো তোমাদের আসলে এত ডিটেলসে জানতে হবেও না। তোমাদের মেইনলি জানতে হয় যে আসলে কতটুকু এনার্জি প্রডিউস হয়, কোথায় এনার্জি প্রডিউস হয়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে বলা হয় যে গ্লুকোজ থেকে এই গ্লাইকোলাইটিক পাথওয়েতেই শুধুমাত্র সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউসড হয়। কেন সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউস হয়, এবার এটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে এখানে আমার এই রিয়াকশনে আমার সাবস্ট্রেট কে ছিল, আমার সাবস্ট্রেট ছিল গ্লুকোজ, আর প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট। তো আমি কিন্তু এখনো সাবস্ট্রেট লেভেলেই আছি, আমি কিন্তু এখনো পাইরুভেট পর্যন্ত যাইনি। পাইরুভেটে যাওয়ার আগেই কিন্তু আমি এটিপি প্রোডাকশন করে ফেললাম। সেই জন্য বলা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে সাবস্ট্রেট লেভেল এটিপি প্রোডাকশন। কিন্তু বাকি এই যে আমার এনএডি থেকে যে এনএডিএইচ হয়ে গেল, সেই এনএডিএইচটাকে যদি আমি ফার্দার রিঅক্সিডাইজ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কোথায় যেতে হবে, আমাকে অবশ্যই রেসপিরেটরি চেনে যেতে হবে। রেসপিরেটরি চেনে যেই শুধুমাত্র আমি এটাকে রিঅক্সিডাইজ করতে পারবো। কিন্তু একমাত্র গ্লাইকোলাইটিক পাথওয়েতেই আমি সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউস করতে পারি, এটিপি প্রডিউস করতে পারি। আর বাকি কোনো পাথওয়েতে তুমি সাবস্ট্রেট লেভেলে কোনো এনার্জি প্রডিউস করতে পারবা না। তুমি রিডিউসড কোএনজাইম প্রডিউস করবা, সেই রিডিউসড কোএনজাইমকে ফার্দার রিঅক্সিডাইজড হতে গেলে অবশ্যই রেসপিরেটরি চেনের ভিতরে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পাইরুভেট তৈরি করে ফেললাম। এবার দেখো এটিপি ক্যালকুলেশন। এটিপি কিভাবে ক্যালকুলেশন, যদি আমার অ্যারোবিক স্টেটে হয়, অ্যারোবিক স্টেটে হলে দেখো 10টা এটিপি। এবার খেয়াল করে দেখো 4টা কোথায়, 4টা হচ্ছে আমার সাবস্ট্রেট লেভেলে, আর 6টা হচ্ছে রেসপিরেটরি চেন লেভেলে। আগের এইটাতে যাই, এই যে দেখো একটা এনএডিএইচ আমি প্রডিউস করেছিলাম না, এনএডিএইচ একটা না, আসলে 2 মলিকুল অফ এনএডিএইচ প্রডিউস করেছিলাম। আমি বলেছি যে এই স্টেপে প্রত্যেকটা মলিকুল 2টা করে থাকবে। তাহলে আমি এনএডিএইচ প্রডিউস করা মানে এখানে আমি 2 মলিকুল অফ এনএডিএইচ প্রডিউস করছি, আর একটা করে এনএডিএইচ রেসপিরেটরি চেনে যে রান করলে 3 মলিকুল অফ এটিপি প্রডিউস করে। তাহলে আমার যদি দুইটা 2 মলিকুল অফ এনএডিএইচ থাকে, তাহলে 3 দুগুণে 6, আমার 6টা এনএডিএইচ প্রডিউস হচ্ছে, বিকজ ইট ইজ অ্যারোবিক গ্লাইকোলাইসিস। এবার মেলাতে পারো কিনা, তাহলে আমার সাবস্ট্রেট লেভেলে হচ্ছে 4টা প্রডিউস হয়, আর রেসপিরেটরি চেন লেভেলে হচ্ছে 6টা। এই সব মিলায় 10টা। কিন্তু ওই যে আমার ফার্স্ট ফেজ, যেটা আমরা বলেছিলাম যে এনার্জি কনজিউমিং ফেজ বা প্রিপারেটরি ফেজ, সেই ম্যাম হোয়াই নো এটিপি প্রডিউসড ইন এইচএমপি শান্ট, ওইটা এইচএমপি শান্টটা তো ডিফারেন্ট পাথে। তুমি আচ্ছা কোশ্চেনটা দিয়ে রাখো, আমি তোমাকে পরে আনসার দিয়ে দেবো। এখন আমি এইচএমপি শান্টের দিকে যেতে চাচ্ছি না, কারণ এটা আমার অনেক বাকি রয়ে গেছে। আর অ্যানারোবিক যদি স্টেট হয়, তাহলে তখন শুধুমাত্র 2টা এটিপি প্রডিউস হবে। 2টা এটিপি প্রডিউস এই কারণে যে তুমি এই যে সাবস্ট্রেট লেভেলে 4টা এটিপি প্রডিউস করলা, কিন্তু 2টা এটিপি তো তোমার ওই যে ফার্স্ট ফেজে ইউজ হয়ে গেছে। যেটা আমরা ওই ফার্স্ট ফেজটাকে কি বলেছিলাম, দেখো এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজ। এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজে তো তুমি 2টা এটিপি অলরেডি খরচ করে ফেলেছো, আর সাবস্ট্রেট লেভেলে এসে তুমি 4টা এটিপি
প্রডিউস করলা, তাহলে 4টা এটিপি থেকে তুমি এই 2টা এটিপি বাদ দিয়ে দিতে হবে তো তোমার, তাহলে আলটিমেটলি তুমি অ্যানারোবিক কন্ডিশনে মাত্র 2টা এটিপি পাচ্ছ। কিন্তু এটাই যদি তোমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় তাহলে কি হবে, তোমার 2টা এনএডিএইচ প্রডিউস হবে, সেই 2টা এনএডিএইচ রেসপিরেটরি চেনে চলে যাবে, রেসপিরেটরি চেনে যে কি করবে, তাহলে একটা এনএডিএইচ থেকে আমরা জানি 3টা করে এটিপি প্রডিউস হয়, তাহলে ওখানে 3টা 6টা এটিপি, তাহলে এই এডিশনাল 6টা এটিপি তুমি পাচ্ছ, যেটা তুমি অ্যানারোবিক কন্ডিশনে পাচ্ছ না। এই জন্য অ্যারোবিক এবং অ্যানারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিসের ভিতরে এই এটিপি প্রোডাকশনের একটা বিশাল ডিফারেন্স রয়ে গেছে। আচ্ছা, কতগুলো ইরিভার্সিবল রিঅ্যাকশন আছে, আমার মনে হয় তোমরা এই অ্যারোগুলো দেখলেই বুঝতে পারবা ইরিভার্সিবল রিঅ্যাকশন কোটা। যেমন গ্লুকোজ যখন ফসফোরাইলেটেড হয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়, ওই রিঅ্যাকশনটা ইরিভার্সিবল, ওইটাকে আর আমি রিভার্স করতে পারি না। এরপরে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে কনভার্ট হয়, এটাও আমি ইরিভার্সিবল। আর একটা ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট হয়, তোমরা চাইলে আমি আরেকবার একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে খেয়াল করে দেখো, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট অ্যারোটা শুধু একটা দিকে গেছে, এই জন্য এটা মানে ওয়ান ওয়ে ডিরেকশনে গেছে, তার মানে হচ্ছে ইরিভার্সিবল, এটা আমি রিভার্স করতে পারবো না। এরপরে আরেকটা পাথে তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে যখন এই আমরা এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি করি, এটাও দেখো, এটাও হচ্ছে ইরিভার্সিবল, অ্যারোটা একদিকে শুধুমাত্র একদিকে গেছে। এরপরে বাকি সবই দেখো, এই সবই সবগুলো রিভার্সিবল, সবগুলো অ্যারো 2 দিকে গেছে, রিভার্সিবল। একদম লাস্টে ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট যখন তৈরি হলো, তখন এটা দেখো অ্যারোটা ওয়ান ডিরেকশনে গেছে, তার মানে এটা হচ্ছে ইরিভার্সিবল। আচ্ছা, এখন দেখো পাইরুভেট থেকে কেন আমার ল্যাকটেট তৈরি করার প্রয়োজন হলো। নর্মাল কন্ডিশনে কিন্তু কিছু কিছু সেল আছে, যেমন আমি আগেই বলেছি যে তুমি যদি অ্যারোবিক গ্লাইকোলাইসিস করতে চাও বা অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে চাও, এবার অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়েকে ফার্দার অক্সিডাইজ করতে চাও, তাহলে তোমার অবশ্যই কি লাগবে, মাইটোকন্ড্রিয়া লাগবে, কারণ এই জিনিসগুলো তৈরি হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এখন খেয়াল করে দেখো আরবিসিতে আমরা তো জানি আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে আরবিসিতে কি কখনো অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারবে? তোমরা নিজে নিজে প্রশ্ন করে দেখো। তাহলে আরবিসি তো সোললি ডিপেন্ড করতে হবে কার উপরে, আরবিসি কিন্তু সোললি ডিপেন্ড করে হচ্ছে গ্লুকোজের উপরে। তাহলে আরবিসি ইজ দা গ্লুকোজ ইজ দা সোল মেটাবলিক ফুয়েল ফর আরবিসি, কারণ আরবিসির ভিতরে যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, সেহেতু এখানে কখনোই বেটা অক্সিডেশন হতে পারবে না। বেটা অক্সিডেশনটা এক্সক্লুসিভলি হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে, তাহলে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে ও এনার্জি কোথা থেকে জেনারেট করবে? আলটিমেটলি তাকে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের উপরেই ডিপেন্ড করতে হচ্ছে। এছাড়াও যে সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই কম থাকে, সেই সমস্ত জায়গায় ফর এক্সাম্পল রেনাল মেডুলা, লেন্স, কর্নিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু টু সাম এক্সটেন্ট অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। আর আমার এক্সারসাইজিং মাসল অলওয়েজ ইউজ করে কাকে, গ্লুকোজকে, বিকজ ওই সময় আমার রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, তো সেই অবস্থায় আমার এই মাসেলের কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই দিয়ে যেতে গেলে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের উপরই ডিপেন্ড করতে হয়। এবং এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট আমরা জানি ল্যাকটেট। আচ্ছা, এখন এই যে আমাদের এই পাইরুভেট থেকে ল্যাকটেট কনভার্সন হয়ে আমার সুবিধাটা কি, এই স্টেপটা একটু তোমরা খেয়াল করে দেখো। এই ছবিটা তোমরা লিপিং কড থেকে একটু কাইন্ডলি দেখে নিবা, লিপিং কড থেকে দেখে নিও। সেটা হচ্ছে যে এই যে আমি গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে যখন 1,3 বিস ফসফেটে কনভার্ট করলাম, তখন দেখো একটা এনএডি কে আমরা এনএডিএইচ এ কনভার্ট করে ফেলেছিলাম। এখন অ্যারোবিক কন্ডিশনে কি হয়, অ্যারোবিক কন্ডিশনে এই এনএডিএইচ টা রেসপিরেটরি চেনে যে আবার রিঅক্সিডাইজড হয়, কিন্তু অ্যানারোবিক কন্ডিশনে এটা হতে পারে না, কারণ রেসপিরেটরি চেনটা থাকেই কোথায়, থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তো আরবিসির ক্ষেত্রে এটা হতে পারবে না। আর অ্যানারোবিক মানে অক্সিজেন নাই, অক্সিজেন না থাকলেও তো রেসপিরেটরি চেন চলতে পারবে না। তখন তাহলে কিভাবে আমার এই গ্লাইকোলাইসিসের কন্টিনিউশনটা আমি কিভাবে মেইনটেইন করব? গ্লাইকোলাইসিস কন্টিনিউশন এইভাবে মেইনটেইন করব যে পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু ল্যাকটেট ইন এক্সপেন্স অফ কনভার্টিং NADH টু NAD। NADH কে সে তার পরিবর্তে NAD তে কনভার্ট করে দিবে। মানে পাইরুভেটটা কি হয়ে গেল, পাইরুভেটটা হচ্ছে যে পাইরুভেটটা পাইরুভেটটা হলো অক্সিডাইজড হয়ে ল্যাকটেট হয়ে গেল। আর এই ল্যাকটেটটা তখন কি করলো, এই NADH টাকে এই রিঅক্সিডাইজ করে দেবে। NADH এর ভিতরে কি ছিল, NADH এর ভিতরে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে ল্যাকটেটটা হয়ে গেল অক্সিডেশন রিডাকশন, ল্যাকটেটটা হয়ে গেল রিডিউসড আর NADটা হয়ে গেল অক্সিডাইজড। এইভাবে তোমার এই রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে থাকবে।
এখন দেখো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস গুলো কোথায় কোথায় হয় আমি জানি না তোমাদের তোমরা আসলে ম্যাম অ্যারোবিক আর অ্যানারোবিক টেস্টে এটিপি কাউন্টের ডিফারেন্টের কারণ কি ডিফারেন্টের কারণ কি আমি তোমাকে পরে বুঝাই দেবো না অ্যারোবিক হচ্ছে যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে তো তোমার অ্যারোবিক মানে হচ্ছে যে ইন প্রেজেন্স অফ অক্সিজেন আর অ্যানারোবিক মানে হচ্ছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন অ্যারোবিক গ্লাইকোলাইসিসে তোমার ফার্দার অক্সিডেশনটা হতে পারে তার মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে গেলে তোমার কি লাগবে তোমার মাইটোকন্ড্রিয়া লাগবে এরপর অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে টিসিএ সাইকেলে রান করবে টিসিএ সাইকেলের থেকে তারপরে যে রিডিউসড কোএনজাইম গুলো এগুলো ছিল যে রেসপিরেটরি চেন সেই রেসপিরেটরি চেন চালাতে গেলে তোমার অক্সিজেন লাগে প্লাস হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া লাগে তাহলে প্রিকন্ডিশন হচ্ছে দুইটা তোমার মাইটোকন্ড্রিয়া লাগবে রেসপিরেটরি চেন লাগবে যার মাইটোকন্ড্রিয়া নাই তারও অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারবে না যার হচ্ছে যে অক্সিজেন নাই তারও অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারবে না তখন বাধ্য হয়ে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যেতে হবে এবং যেহেতু ওই যে NADH তো রিঅক্সিডাইজ হতে পারতেছে না NADH রিঅক্সিডাইজড হলেই না তোমার এটিপি প্রোডাকশন হবে 3টা করে এটিপি প্রোডাকশন হবে ওইটাতে আমি এখনো আসি নাই ওইটা আমি তোমাদেরকে পরে পড়াবো অক্সিডেটিভ ফসফোরাইলেশনে পড়াবো MCQ BDE আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ